নমস্কার বন্ধুরা, ট্যালির তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাই এবং আমার যে চ্যানেল স্টেপ বাই স্টেপ ট্যালি প্রাইম কোর্স এটিতে আমি শুভেচ্ছা জানাই আপনাদের জয়েন করার জন্য। তো আজকে আশা করি আমরা সবাই রেডি হয়ে বসে আছি কি করে আমরা জার্নাল এন্ট্রি করতে পারি। তো জার্নাল এন্ট্রি করার নিয়মগুলি আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে কোনো সমস্যা আছে তাহলে সেই ক্লাসের যে নিয়মগুলি আমি লিখেছি সেগুলোর খাতা আপনি সঙ্গে নিয়ে বসবেন এবং আমরা এই যে সমস্ত জার্নাল এন্ট্রি আপনারা দেখতে পাচ্ছেন এই জার্নাল এন্ট্রিগুলিকে সলভ করব। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি 2024-এর জানুয়ারি 1-এ 1 জানুয়ারি যে সমস্ত লেনদেনগুলি হয়েছে কোনো একটি ব্যবসায় সেগুলি কি কি। তো প্রথম যে লেনদেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ রুপিস 60,000, অর্থাৎ 60,000 টাকা নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করা হলো। এটি আমাদের প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 50,000, 50,000 টাকা আমরা কি করলাম, ব্যবসা থেকে আমরা ব্যাংকে জমা করে দিলাম। থার্ড, রিসিভড হাউস রেন্ট ফ্রম রহমত রুপিস 2,000, রহমতের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ 2,000 টাকা নগদ অর্থ পেলাম। চতুর্থ এন্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি পারচেজ গুডস বাই চেক রুপিস 15,000, মাল ক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে 15,000 টাকা খরচ করে। পেড স্যালারিজ বাই চেক রুপিস 3,000, স্যালারি অর্থাৎ বেতন পেমেন্ট করা হয়েছে বা প্রদান করা হয়েছে চেকের সাহায্যে 3,000 টাকা। পারচেজ মেশিনারি ইন ক্যাশ রুপিস 5,000, পরবর্তী পারচেজ মেশিনারি মেশিন পারচেজ করা হয়েছে বা মেশিন ক্রয় করা হয়েছে নগদ অর্থ 5,000 টাকায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি রিসিভড ক্যাশ ফ্রম মনোজ রুপিস 6,500, মনোজের কাছ থেকে আমি 5,000 ব্যবসা 5,000 টাকা গ্রহণ করলো। পেড ট্রাভেলিং এক্সপেন্সেস বাই চেক রুপিস 2,500, ট্রাভেলিং এক্সপেন্সেস বাবদ আমরা 2,500 টাকা ব্যাংক থেকে প্রদান করলাম। তারপরে রয়েছে রিসিভ লোন ফ্রম অনিলের কাছ থেকে লোন রিসিভ করলাম অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক রুপিস 8,000, এবং সেটি ব্যাংকে জমা দিলাম। অর্থের পরিমাণ হচ্ছে 8,000 টাকা। উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, মালিক কি করলো, ব্যাংক থেকে ব্যক্তিগত খরচের জন্য 3,000 টাকা তুলে নিল। এবং লাস্ট আমরা করব পেড ওয়েজেস রুপিস 3,200, ওয়েজেস মিনস হচ্ছে মজুরি প্রদান করা হলো 3,200 টাকার। তো এই যে আমরা যে এন্ট্রিগুলো আমি লিখে রেখেছি আশা করি আপনারা এই এন্ট্রিগুলো লিখে নেবেন, অথবা আপনারা এখানে বুঝুন, আমি আপনাদের ডেসক্রিপশনে এন্ট্রিগুলো লিখে দেব, সেই ডেসক্রিপশন থেকে আপনারা এন্ট্রিগুলো পেয়ে যাবেন, ভিডিওর তলায় ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা তাহলে ভিডিও শুরু করছি এবং শুরু করার প্রথমে আমরা এটি আপনাদের লেখার জন্য সময় দিচ্ছি। এই লিখে নিন, লেখা হয়ে গেলে আপনারা আমার সাথে সাথে আমি যেভাবে এন্ট্রিগুলো করে যাব এবং বুঝিয়ে যাব সেই অনুযায়ী আপনারা করতে থাকুন আমার সাথে খাতা নিয়ে বসে। এরপরে আমি যে অঙ্কগুলো দেব বা যে এন্ট্রিগুলো দেব যাতে আপনারা সেগুলো করে আমাকে কমেন্টে দেখাতে পারেন কোন অ্যাকাউন্টটি ডেবিট হবে আর কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এইটুকু দেখালেই আমার চলবে। তো যাই হোক, আমি তাহলে পরবর্তী প্রথম এন্ট্রিটিকে বা প্রথম লেনদেনটিকে রেখে পরবর্তী লেনদেনগুলি মুছে দিচ্ছি।
তাহলে আমরা প্রথম এন্ট্রিটি শুরু করছি। এই এন্ট্রির ক্ষেত্রে আমরা কি বুঝলাম যে ব্যবসায় 60,000 টাকা নগদ অর্থ দিয়ে আমরা মালিক ব্যবসা শুরু করলো 60,000 টাকা নগদ অর্থে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা জানি সূত্র অনুযায়ী আমরা জানি নগদ বা ক্যাশ হলো একটি সম্পত্তি, মালিক যা যা ব্যবসায় বিনিয়োগ করে সেগুলি ডেবিট হয় এবং ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। তাহলে এই সূত্র আমাদের জানা আছে। এখানে যেহেতু যা যা ব্যবসায় বিনিয়োগ করা হয় বা মালিক ব্যবসা বিনিয়োগ করে সেগুলো ডেবিট হয়, তো এখানে কি বিনিয়োগ করা হচ্ছে? ক্যাশ বিনিয়োগ করা হচ্ছে। তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট আমরা ডেবিট করব। কত টাকার করব না? 60,000 করব। ক্রেডিট কাকে করব? ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট হয়, আমি বললাম ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। বুঝতে পারছেন? তাহলে কেন ক্রেডিট করলাম, কেন ডেবিট করলাম? ডেবিট এই কারণেই করলাম, ক্যাশ অ্যাকাউন্ট হলো রিয়েল অ্যাকাউন্টের একটি এক্সাম্পল এবং রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি যা যা ব্যবসায় ঢোকে বা কামস ইন, যা যা ব্যবসায় ঢোকে সেগুলোকে আমরা ডেবিট করি। ঠিক একই রকম ভাবে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এবং পার্সোনাল অ্যাকাউন্টে মালিক যেহেতু ব্যবসায় বিনিয়োগ করেছে, মালিক হচ্ছে গিভার, সেই জন্য আমরা এটাকে গিভার মনে করি এবং আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন প্রথম এন্ট্রিটা কি হবে। প্রথম এন্ট্রিটা তাহলে আমরা লিখবো এইভাবে। এটা বোঝার জন্য আমি দিয়েছি, আমরা অ্যাকচুয়ালি কিন্তু লিখবো যেটা সেটা এই অংশটা। লেখাটা আপনাদের শিখতে হবে। আমরা কিভাবে ম্যানুয়ালি আমরা জার্নালে কিভাবে লিখি, খাতায় আমরা ম্যানুয়ালি কিভাবে লিখি, সেটা আপনারা ম্যানুয়াল যদি কখনো কাজ করেন সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। তো নর্মালি আমরা এইভাবে লিখি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তো আমরা তার আগে এখানে যেটা করব, তার আগে ডেটটা আমরা এখানে দিয়ে দেবো জানুয়ারি 01-24, পয়লা জানুয়ারি 2000, বা আমরা এখানে এইভাবে লিখতে পারি 1/1/2024, ডে, মান্থ, ইয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে ইয়ার। আমরা এইভাবে দিয়ে আমরা এটা আমরা জাস্ট শর্টে করছি, কারণ আমরা তো আর অ্যাকাউন্টসের টোটাল আমাদের কোনো সিলেবাস নেই। আমরা জার্নাল করাটা শিখবো, যাতে জার্নাল করতে গিয়ে ট্যালিতে কোনো রকম এন্ট্রি কোনো রকম আমরা ভুল না করি, আমাদের কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। তাহলে আমরা এবারে পরবর্তী যে এন্ট্রি আছে সেখানে যাব। সেই এন্ট্রিতে 2 নম্বর যে এন্ট্রিটি আছে সেই এন্ট্রিতে আমরা যাব এবং সেই এন্ট্রি অনুযায়ী এবার আমরা জার্নালটা করব, সেই লেনদেন অনুযায়ী আমরা জার্নালটা করব।
দ্বিতীয় এন্ট্রিটি রয়েছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক ₹50,000। প্রত্যেকটা এন্ট্রির সাথে কিন্তু রিলেটেড, এটা মানে প্রত্যেকটা এন্ট্রির সাথে প্রত্যেকটা, এই যে আমরা জার্নাল এন্ট্রি করছি, এই জার্নাল এন্ট্রি এখন আমরা নর্মাল ভাবে শিখছি, কিন্তু একটা এমন সময় আসবে যে একটা ব্যবসার প্রত্যেকটা এন্ট্রির সাথে কিন্তু রিলেটেড, বা প্রত্যেকটা এন্ট্রির একটা সম্পর্ক থাকবে। যেমন আমি 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম এবং সেই 60,000 টাকা থেকে 50,000 টাকা আমি ব্যাংকে ডিপোজিট করলাম। পরের যে এন্ট্রিটি, তার অর্থ হচ্ছে 50,000 টাকা ব্যাংকে জমা করা হলো। তো এক্ষেত্রে আমরা কি এন্ট্রি করব, কিভাবে এন্ট্রি করব? ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। আমার হাতে যে ক্যাশ ছিল সেই ক্যাশটা বেরিয়ে গেল এবং সেটা কোথায় গেল? ব্যাংকে গেল। ব্যাংক কি করলো? সেই টাকাটা রিসিভ করে নিল। তো এখানে আমরা জানি যে ক্যাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট, এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল এর মধ্যে পড়ে আর ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনাল এর মধ্যে পড়ে। পার্সোনাল অ্যাকাউন্ট এবং আমরা রিয়েল অ্যাকাউন্টের আমরা সূত্র জানি। তো রিয়েল অ্যাকাউন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশের ক্ষেত্রে গোজ আউট, ক্যাশ চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আর ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে? ব্যাংক কি করছে? টাকাটা রিসিভ করছে, ব্যাংক রিসিভার। তাহলে রুল অনুযায়ী আমরা জানি যে ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এবং পার্সোনাল অ্যাকাউন্টে ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। তাহলে আমরা সবসময় জার্নাল এন্ট্রি ক্ষেত্রে ডেবিটের দিকে প্রথম আমরা ডেবিট অংশটা লিখব এবং পরে আমরা কিন্তু টু দিয়ে আমরা ক্রেডিট অংশটা লিখব। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাংক রিসিভার, আমরা এখানে নিজেরাই ভেবে নিই, তাহলে রিসিভার যেহেতু, তাহলে এটা ডেবিট হবে বা ডিআর লিখছি। আর এখানে টাকা চলে যাচ্ছে ক্যাশ, তার মানে ক্যাশ ক্রেডিট হবে। জাস্ট অ্যানালাইসিস করে নিলাম। এরপর আমরা এন্ট্রিটা লিখব কি না, আমরা এইভাবে লিখব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা না 50,000 টাকা টু ক্যাশ, ব্যবসা থেকে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশকে আমরা ক্রেডিট করে দিচ্ছি টু ক্যাশ। ব্যাংক কেন ডেবিট হচ্ছে আমরা অলরেডি এখানে জেনে গেছি। ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এবং পার্সোনাল অ্যাকাউন্টের রিসিভার সবসময় ডেবিট হয়। ক্যাশ কেন ক্রেডিট হচ্ছে? ব্যবসা থেকে ক্যাশ চলে যাচ্ছে, গোজ আউট। রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি যে সম্পত্তি ব্যবসা থেকে বেরিয়ে গেলে সেটাকে আমরা কি করি? ব্যবসা থেকে সম্পত্তি বেরিয়ে গেলে আমরা সেটাকে ক্রেডিট করি, সম্পত্তি ঢুকলে আমরা ডেবিট করি। এক্ষেত্রে সম্পত্তি বেরোচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ক্রেডিট করলাম। ব্যাংক টাকাটা তার অ্যাকাউন্টে জমা করছে, সুতরাং ব্যাংক টাকাটা রিসিভ করছে, সেই জন্য ব্যাংকে আমরা রিসিভার এবং আমরা ক্যাশকে গিয়ে এখানে কি করলাম? ক্রেডিট করলাম। ব্যাংক রিসিভার যেহেতু, ব্যাংকে আমরা ডেবিট করলাম। তো আশা করি এই 2 নম্বর যে লেনদেনটি, এই লেনদেনটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এরপরে আমরা 3 নম্বর লেনদেনের দিকে যাব। তো তার আগে আপনারা ভালো করে বুঝে নিন, যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা কমেন্ট করে বলবেন, আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এই জিনিসগুলো কিন্তু ট্যালিতে অবশ্যই কাজে লাগবে। তার আগে আপনারা ম্যানুয়ালি কিভাবে আমরা অ্যাকাউন্টসের কাজ করি বা করতাম সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। ডাবল এন্ট্রি সিস্টেম হচ্ছে, ডেবিটের দিকে যে পরিমাণ অর্থ, ক্রেডিটের দিকেও সেই পরিমাণ অর্থ আমরা দিচ্ছি এখানে। এরপরে আমরা যেটা করব 3 নম্বর সূত্র। 3 নম্বর যে ট্রানজাকশনটি আছে, 3 নম্বর ট্রানজাকশনটা আপনারা একটু দেখুন। 3 নম্বর ট্রানজাকশনে কি বলা হয়েছে?
এই 3 নম্বর ট্রানজাকশনটা এবার আমরা শুরু করছি। ডেট সেম থাকবে, কারণ ডেট আমরা জানুয়ারি 1 ডেটেই করছি। তো রিসিভড হাউস রেন্ট ফ্রম রহমত, এখানে বলা হয়েছে রিসিভড, রিসিভড করা মানে গ্রহণ করছি। কি গ্রহণ করছি? হাউস রেন্ট। হাউস রেন্ট বলতে বোঝায় বাড়ি ভাড়া। ফ্রম রহমত রুপিস 2000। অ্যামাউন্টের দিকে কোনো অসুবিধা নেই, যা অ্যামাউন্ট থাকবে আমরা সেটা বসাবো। তো এই তার মানে বাড়ি ভাড়া বাবদ, বাড়ি ভাড়া বাবদ নগদ 2000 টাকা পাওয়া গেল বা পাওয়া পেলাম। এটা তার বাংলা অর্থটা, বাড়ি ভাড়া বাবদ নগদ 2000 টাকা পাওয়া গেল বা পাওয়া গেল বদলে গ্রহণ করলাম, গ্রহণ করা হলো। তো এবারে আমরা যেটা করব, রিসিভড হাউস রেন্ট। হাউস রেন্ট বাবদ আমি 2000 টাকা পাচ্ছি। কি পাচ্ছি না, এখানে আমরা নগদ অর্থ পাচ্ছি, তার মানে আমার ব্যবসায় ক্যাশ আসছে। এক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ফেলি। রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি ব্যবসায় কোনো কিছু যদি আসে, কোনো সম্পত্তি আসে, আমরা সেটাকে ডেবিট করি। এক্ষেত্রে ক্যাশ আসছে, আমরা ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করব। ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব 2000 টাকা। কি ক্যাশ অ্যাকাউন্ট যে আসছে, আমার কাছে নগদ অর্থ আসছে, আমি এই টাকা আমি কিসের জন্য পেলাম না, আমরা বাড়ি ভাড়া বাবদ পেয়েছি, তার মানে হাউস রেন্ট বাবদ পেয়েছি। তো আমি এখানে টু হাউস রেন্ট অ্যাকাউন্ট লিখব। তাহলে ক্যাশ বলে মানে ক্যাশ রিয়েল comes in, CI আমি শর্টে লিখে দিলাম, CI means comes in, তাই ডেবিট করলাম। আর হাউস রেন্ট, এই হাউস রেন্ট অ্যাকাউন্ট কিসের মধ্যে পড়ে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে। যে কোনো নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি আয় ব্যয় লাভ ক্ষতি, এটা এক ধরনের লাভ হচ্ছে, আমার আয় হচ্ছে, এক ধরনের আয়, আমার এক ধরনের রোজগার হচ্ছে। হাউস রেন্ট আমি পাচ্ছি, তো ব্যবসার রোজগার হচ্ছে, আমি ব্যবসা নিয়ে ভাবছি, ব্যবসা টাকাটা পেলো। তো হাউস রেন্ট নমিনাল অ্যাকাউন্টে পড়ে। নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি ইনকাম অর গেইনস, সব সময় ক্রেডিট হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা ক্যাশ অ্যাকাউন্টকে কেন ডেবিট করলাম এবং হাউস রেন্টকে আমরা কেন ক্রেডিট করলাম। এক্ষেত্রে রহমতের নাম থাকলেও কিন্তু রহমতের নাম গণ্য করা হবে না, কারণ রহমত আমাকে বাড়ি ভাড়া দিচ্ছে, এখানে ধারের ব্যাপার নেই যে আমি রহমতের নামটা এখানে লিখবো। সুতরাং হাউস রেন্ট, আপনি এইভাবে হাউস রেন্ট ফ্রম রহমতও লিখতে পারেন, কিন্তু হাউস রেন্ট অ্যাকাউন্ট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 2 নম্বর এন্ট্রিটা এখানে করে ফেললাম। 2 নম্বর এন্ট্রির পরে আমরা যেটা যাব, নেক্সট এন্ট্রিতে আমরা যাব 3 নম্বর এন্ট্রি। এই 3 নম্বর এন্ট্রিতে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা পারচেজ গুডস বাই চেক। এখানে আমরা লিখব পারচেজড গুডস বাই চেক রুপিস 15,000। তাহলে 15,000 টাকা দিয়ে আমরা
মাল কিনলাম, 15,000 টাকা না, সরি 15,000 টাকা চেক দিয়ে আমরা মাল ক্রয় করলাম। আপনারা জানেন গুডস পারচেজড যদি থাকে তাহলে আমরা সব সময় পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করি। এগুলি আগের যে ভিডিও ছিল তাতে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। পারচেজ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করি। কত না 15,000 টাকা। তাহলে ক্রেডিট কাকে করব? আমি তিনটে অপশন দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি ক্যাশে হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, যদি চেকে হয় ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আর ধারে হলে সাপ্লায়ারের নাম বা সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তো আমরা এখানে বাই চেক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব? টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে পারচেজ অ্যাকাউন্ট, তাহলে পারচেজ অ্যাকাউন্ট কেন ডেবিট হলো? পারচেজ অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। নমিনাল অ্যাকাউন্টে আমরা জানি যে লস অর এক্সপেন্সেস আর ডেবিট, সেই জন্য পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। ব্যাংক কেন ক্রেডিট হচ্ছে? ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। ব্যাংক হচ্ছে গিভার, ব্যাংক টাকাটা দিল, সেই জন্য ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করলাম। তাহলে পরের এন্ট্রিটি আমরা করলাম। পরের এন্ট্রিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো ধীরে ধীরে করতে করতে সব বুঝতে পেরে যাবেন, কোনো সমস্যার কিছু হয় না। এবারে নেক্সট এন্ট্রিতে আমরা যাব। নেক্সট এন্ট্রিতে আমরা এটা করব, সেটা হচ্ছে পেড স্যালারিজ বাই চেক। স্যালারি পেমেন্ট করা হলো চেকের মাধ্যমে। পেড স্যালারি বাই চেক ₹3,000। রুপিস যা কিছু হতে পারে, রুপিস নিয়ে চিন্তা করার কিছু নেই। তো পেড স্যালারি, স্যালারি পেমেন্ট করা হলো। পেড মানে পেমেন্ট, স্যালারি হচ্ছে একটা এক্সপেন্সেস, স্যালারি হচ্ছে একটা এক্সপেন্স, একটা খরচ। স্যালারি হচ্ছে একটি খরচ। আপনারা জানেন আমরা যে কোনো খরচ বা যে কোনো লস আমরা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ফেলি এবং সেটা ডেবিট হয়। তাহলে আমরা এখানে কি করব? স্যালারি একটি খরচ, স্যালারি অ্যাকাউন্টকে ডেবিট করব। আমাদের একটা লেনদেন থেকে দুটো অংশ বার করতে হবে, কোন অংশটা ডেবিট হবে কোন অংশটা ক্রেডিট হবে। তো স্যালারি হচ্ছে একটা অ্যাকাউন্ট যাকে আমরা ডেবিট করছি এখানে 3,000 টাকায়, এবং বাই চেক, চেকের মাধ্যমে যদি হয় তাহলে আমরা সেটা ব্যাংক লিখব, ব্যাংকের মাধ্যমে টাকাটা প্রদান করছি আমি, স্যালারির টাকাটা। তাহলে আমরা এখানে কি করব? টু ব্যাংক অ্যাকাউন্ট 3,000 টাকা বসাবো। তাহলে স্যালারি এক্সপেন্সেস, স্যালারি হলো একটা এক্সপেন্স, এক্সপেন্স হচ্ছে নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এবং নমিনাল এক্সপেন্স অ্যাকাউন্টে যখন লস আর এক্সপেন্সেস থাকে সেই জন্য আমরা এটাকে কি করি? ডেবিট করি। আর ব্যাংক অ্যাকাউন্ট আমরা একটু আগেই করলাম, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। এখানে ব্যাংক ক্রেডিট, ব্যাংকে ক্রেডিট করছে কারণ ব্যাংক ইজ দ্য গিভার, ব্যাংক হচ্ছে দাতা যে দান টাকাটা দিচ্ছে, সুতরাং গিভার বলে আমরা ব্যাংককে ক্রেডিট করলাম। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। আমাদের পরবর্তী ট্রানজাকশন এখানে হয়ে গেল। এবারে নেক্সট আমরা যে ট্রানজাকশনে যাব সেই ট্রানজাকশনটা হচ্ছে মেশিন পারচেজ। মেশিনারি ক্রয় করা হলো 5,000 টাকায়। পারচেজড কথাটা থাকলেই আমরা শুধুমাত্র কিন্তু পারচেজ অ্যাকাউন্ট লিখবো না, আমরা দেখবো পারচেজ গুডস আছে কিনা। যদি গুডস না থাকে তাহলে কিন্তু পারচেজ অ্যাকাউন্ট আসবে না। এক্ষেত্রে যেমন মেশিন কেনা হয়েছে, মেশিন কেনা হয়েছে মানে মেশিন হচ্ছে একটা সম্পত্তি, সম্পত্তি আমরা কিনেছি, সম্পত্তি ব্যবসায় এসছে, সুতরাং আমরা জানি
রিয়েল অ্যাকাউন্টে ব্যবসায় যা কিছু আসে সেগুলোকে ডেবিট করতে হয়। এক্ষেত্রে মেশিন এসছে, মেশিন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। এবং কিসের মাধ্যমে কিনেছি? ক্যাশে কেনা হয়েছে, সুতরাং ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট করব। ক্যাশ চলে গেছে, আমার মেশিন এসছে, মেশিনও কিন্তু রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, আবার ক্যাশও রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। যেহেতু সম্পত্তি মেশিন যে একটি সম্পত্তি এবং মেশিন ব্যবসায় ঢুকেছে, মেশিন অ্যাকাউন্টকে ডেবিট করলাম। ক্যাশ একটি সম্পত্তি, ক্যাশ মেশিন কিনতে গিয়ে খরচ হয়েছে বা চলে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট সম্পত্তি বেরিয়ে গেছে আমার ব্যবসা থেকে, তাই জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টে ক্রেডিট করব। তো যাই হোক আমরা এখানে করব। তাহলে পারচেজড মেশিনারি, purchased machinery in cash ₹5,000। এর বাংলা অর্থ হচ্ছে নগদ 5,000 টাকা দিয়ে মেশিন কেনা হলো, মেশিন কেনা হলো। নগদ 5,000 টাকা দিয়ে মেশিন কেনা হলো, তার মানে কি এলো? মেশিন এলো, কি গেল? টাকা গেল। তাহলে আমরা এখানে কি করব? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 5,000, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ চলে গেল টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000। দুটোর ক্ষেত্রে একই, আমরা হিসেব জানি, ডেবিট। আচ্ছা, প্রথমত আমরা এই দুটোর মধ্যে এটাকে জানবো, রিয়েল অ্যাকাউন্টে পড়ছে এবং রিয়েল অ্যাকাউন্টে আমরা সূত্র ব্যবহার করব, সেটি হচ্ছে ডেবিট যা আসে। যা আসে বলতে কি না, যে সম্পত্তি আসে। কোথায় আসে? যা আসে বলতে ব্যবসায় যে সম্পত্তি আসে ডেবিট করি, যা চলে যায়, যা ব্যবসা থেকে চলে যায় যে সম্পত্তি, সেগুলোকে আমরা ক্রেডিট করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মেশিনারি ব্যবসায় এসছে, সেই জন্য মেশিনারি অ্যাকাউন্টকে ডেবিট করা হলো এবং ক্যাশ ব্যবসা থেকে গেছে, ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করা হলো। তো এই যে সূত্রের সাহায্যে আপনারা করলেন, এই সূত্রগুলো শিখছেন, ট্রানজাকশন করা শিখছেন, এই জার্নাল কিন্তু আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং ট্যালিতে করার সময় জার্নালের কনসেপ্ট আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে, যেগুলো আমরা মেশিনে করে করে দেখব। এটা থিওরি ক্লাস যেগুলো চলছে, এই থিওরি ক্লাস, এই ক্লাসগুলোর যদি আপনারা কোনো রকম কনসেপ্ট না রাখেন, তাহলে কিন্তু আর্টস বা সায়েন্স বা অন্য কোনো স্ট্রিমের স্টুডেন্টদের, কমার্স ছাড়া, তাদের কিন্তু সমস্যা হবে, কারণ কমার্সে এই জিনিসগুলো আমরা প্রথম থেকেই শিখে আসি। সুতরাং এগুলো আমাদের কোনো সমস্যা হয় না, বা কমার্সের স্টুডেন্টদের সমস্যা হয় না। আর্টসের স্টুডেন্ট বা সায়েন্স হলে তাদেরকে কিন্তু এইভাবে পরপর ট্রানজাকশন করার নিয়মগুলি জানতে হবে। এতে অনেক রুলস আছে, অনেক রকম ছক আছে। আমি ছকে গেলাম না, আমি ট্রানজাকশন জাস্ট জার্নাল এন্ট্রি করার কনসেপ্টটা আপনাদের দেখাচ্ছি, কারণ ট্যালিতে আমরা এই এন্ট্রিগুলোর কনসেপ্ট ব্যবহার করব। তাহলে পরবর্তী আমরা যে এন্ট্রিতে আসছি, সেই এন্ট্রিটি হলো রিসিভড ক্যাশ ফ্রম মনোজ। রিসিভড ক্যাশ ফ্রম মনোজ, কত টাকা? ₹6,500 টাকা। মনোজের কাছ থেকে নগদ 6,500 টাকা পাওয়া গেল। এখানে কে দিল? না, মনোজ দিল। মনোজ ইজ দ্য গিভার। কি পাওয়া গেল? ক্যাশ পাওয়া গেল, মানে ব্যবসায় ক্যাশ ঢুকেছে। তাহলে আমরা এখানে দুটো এন্ট্রি পরিষ্কার বুঝতে পারছি। রিসিভড ক্যাশ
ব্যবসায় ক্যাশ ঢুকেছে মানে ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব। ক্যাশ অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব কত টাকা? 6500 টাকা। কার কাছে আমরা টাকাটা পেলাম? টু মনোজ অ্যাকাউন্ট। মনোজ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। মনোজ ইজ দ্য গিভার। মনোজ টাকাটা আমাকে দিয়েছে, ও পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, ও মনোজ হচ্ছে গিভার বা দাতা। তো ক্যাশ অ্যাকাউন্টকে আমরা কেন ডেবিট করলাম না? ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। রিয়েল অ্যাকাউন্টে আমরা জানি যে সম্পত্তি আসলে ডেবিট করা হয়, এখানে ক্যাশ এসছে, কামস ইন, তাই জন্য ডেবিট করলাম। এবং মনোজ অ্যাকাউন্টকে আমরা কি করলাম? এখানে মনোজ অ্যাকাউন্টকে আমরা কি করলাম? মনোজ অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এবং এই পার্সোনাল অ্যাকাউন্টে আমরা জানি ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। মনোজ যেহেতু গিভার সেহেতু ক্রেডিট করব, মনোজ হচ্ছে গিভার তাই ক্রেডিট করছি অ্যাকাউন্টটিকে। তাহলে ক্যাশ অ্যাকাউন্টটিকে আমরা ডেবিট করছি এবং মনোজ অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। তাহলে এইভাবে আমরা ধীরে 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 জার্নাল এন্ট্রি করা শিখে যাচ্ছি, এবং এরপরে আমরা ডেসক্রিপশনে আমি একটি কাজ দেব এবং কিছু এন্ট্রি দেবো। সেই এন্ট্রিগুলো আপনারা অবশ্যই করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা আসে তাহলে সেই সমস্যা নিয়ে আমরা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমরা সেই কমেন্ট থেকে সেই সমস্যাগুলির সমাধান করানোর চেষ্টা করব। এরপরের এন্ট্রিতে আমরা যাব। এরপরের বলেছে এরপরের এন্ট্রিও একটি খরচের এন্ট্রি। যেমন এখানে বলা হয়েছে পেড ট্রাভেলিং চার্জেস। ট্রাভেলিং চার্জ মানে আমরা কোথাও গেছিলাম, কোনো কিছু কোম্পানি থেকে কোনো বা ব্যবসা থেকে কোথাও যাওয়া হয়েছিল ব্যবসার পারপাসের জন্যই, কোনো খরচ, যাতায়াতের খরচ বাবদ টাকা চেকের মাধ্যমে প্রদান করা হলো। পেড ট্রাভেলিং চার্জেস বাই চেক রুপিস। তো ট্রাভেলিং চার্জ অনুযায়ী আমরা এখানে খরচ করলাম 2500 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি পেড ট্রাভেলিং চার্জেস বাই চেক রুপিস 2500, যে অ্যামাউন্ট যা কিছু হতে পারে। তো ট্রাভেলিং চার্জ হচ্ছে একটি খরচ, এটি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এটি নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এটি হলো একটি এক্সপেন্স, একটা খরচ, আমি গেছিলাম আমার খরচ হয়েছে। ঠিক আছে, তো নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী আমরা জানি লস আর এক্সপেন্সেস যদি হয় তাহলে আমরা সেটাকে ডেবিট করি। এনি লস আর এক্সপেন্সেস, যে কোনো লস অথবা ক্ষতি অথবা খরচ আমরা এখানে কি করি? আমরা ডেবিট করি সেই অ্যাকাউন্টকে। তাহলে এখানে ট্রাভেলিং চার্জেস অ্যাকাউন্ট, এটি একটি খরচের অ্যাকাউন্টের নাম, এটিকে আমরা ডেবিট করব। আমরা লিখব ট্রাভেলিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট। কিসের মাধ্যমে করলাম? বাই চেক, মানে ব্যাংক টাকাটা প্রদান করবে। তাহলে ব্যাংক এক্ষেত্রে গিভার, তাহলে আমরা টু ব্যাংক অ্যাকাউন্ট করব। যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকাটা পাওয়া গেছে 2500, আমি যে টাকাটা প্রদান করলাম, যে টাকাটা দিলাম, পেড করলাম, সেটা ব্যাংকের মাধ্যমে হয়েছে, তো টু ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই যে ট্রাভেলিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট কেন করলাম আর ব্যাংক অ্যাকাউন্ট কেন ক্রেডিট করলাম সেটা বুঝতে পারলেন। ট্রাভেলিং চার্জেস নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এটা একদম এক্সপেন্স, তো আমরা জানি নমিনাল অ্যাকাউন্টে লস আর এক্সপেন্সেস ডেবিট হয়। ঠিক সেইভাবে ব্যাংক অ্যাকাউন্ট কিসের আন্ডারে পড়ে? পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে পড়ে। পার্সোনাল অ্যাকাউন্টে ব্যাংক হচ্ছে গিভার, ব্যাংক দিয়েছে টাকাটা, তাই জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হলো। আশা করি এই এন্ট্রিটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, এই লেনদেনটি সহজভাবে বুঝলেন। যে কোনো খরচ হোক না কেন একই রকম এন্ট্রি হবে। খরচকে আমরা সবসময় ডেবিট করব,
আর ক্রেডিট করব যদি চেকের মাধ্যমে খরচটি করা হয় ব্যাংক অ্যাকাউন্টকে, যদি নগদে করা হয় ক্যাশ অ্যাকাউন্টকে। তো যাই হোক, তাহলে আমরা এই লেনদেনটি ভালোভাবে বুঝতে পারলাম। এইরকম প্রচুর লেনদেন রয়েছে। ট্রাভেলিং এক্সপেন্সেস হতে পারে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম হতে পারে, স্টেশনারি হতে পারে, তারপরে আপনার অ্যাডভার্টাইজমেন্টের খরচ হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবসার যে কোনো খরচে ওই একই রকমের এন্ট্রি হবে যেটা আমি দেখালাম। এখানে সেই খরচের নাম, অ্যাকাউন্ট ডেবিট করব টাকাটা, এবার যদি ক্যাশে হয় ক্যাশ অ্যাকাউন্ট, যদি চেকে হয় ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। তাহলে আশা করছি আপনারা যে কটা এন্ট্রি আমি এতক্ষণ দেখালাম সেগুলো সঠিকভাবে বুঝেছেন। এরপরে একটি বড় এন্ট্রি আমরা দেখব, সেটা হচ্ছে রিসিভড লোন from Anil and deposited into bank। কত না ৮০০০ টাকা। তো ৮০০০ টাকা আমরা অনিলের কাছ থেকে পেলাম এবং ব্যাংকে জমা দিলাম, ঠিক আছে। তাহলে টাকাটা কে গ্রহণ করলো? ব্যাংক গ্রহণ করলো। কার কাছ থেকে পেয়েছি? অনিলের কাছ থেকে পেয়েছি। তো ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু টাকাটা গ্রহণ করলো, ব্যাংক অ্যাকাউন্ট কিসের আন্ডারে পড়ে? পার্সোনালের আন্ডারে পড়ে। রিসিভার, ব্যাংক টাকাটা রিসিভ করলো, গ্রহণ করলো, ব্যাংক হচ্ছে রিসিভার, তাই আমরা ব্যাংকে ডেবিট করব। কার কাছ থেকে পেয়েছি টাকাটা? লোন ফ্রম অনিল। তাহলে লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট, এই লোন ফ্রম অনিল অ্যাকাউন্ট এটাও পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, হচ্ছে গিভার। রিসিভার মানে গ্রহণ করা, আর গিভার মানে দেওয়া। তাহলে এন্ট্রিটি আমরা যেটা লিখবো এই সেম, কিরকম লিখবো না, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8,000 টু অনিল অ্যাকাউন্ট। টাকা। তো কেন হলো সেটা আমরা বুঝে গেলাম, যে ব্যাংক অ্যাকাউন্টকে কেন ডেবিট করলাম আর অনিল অ্যাকাউন্টকে কেন আমরা ক্রেডিট করলাম। লোন ফ্রম অনিল অ্যাকাউন্টও লেখা যেতে পারে। তো এরপরে আমরা যে এন্ট্রিটি করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এন্ট্রি, যে ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে মালিক ব্যবসা থেকে টাকা তুলে নিচ্ছে। আপনাদের 5 নম্বর রুল মনে থাকবে নিশ্চয়ই, সেই রুলে বলা আছে যে ব্যক্তিগত কারণে মালিক যদি ব্যবসা থেকে টাকা বা মাল তোলে তাহলে আমরা ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করি। এখানে কিন্তু ব্যক্তিগত কারণে, কারণ বলে দিয়েছে পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ মানে কিন্তু ব্যক্তিগত কারণ। ব্যক্তিগত কারণে মালিক ব্যবসা থেকে টাকা তুলেছে, সেক্ষেত্রে ব্যক্তিগত কারণে মালিক যদি ব্যবসা থেকে টাকা তোলে বা মালিক যদি ব্যবসা থেকে মাল তোলে, তখন কিন্তু আমরা কি করি? আমরা ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করি। তো উইথড্র ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, উইথড্র from bank for personal use rupees, এক্ষেত্রে মালিক 3000, এক্ষেত্রে মালিক তুলেছে 3000 টাকা। পার্সোনাল ইউজ ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কারণে বলা আছে, তার মানে আমরা ড্রয়িং ব্যবহার করব। ড্রয়িং অ্যাকাউন্ট কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এটা আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি। ড্রয়িং অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে, এবং পার্সোনাল অ্যাকাউন্টে যে রিসিভার তাকে আমরা ডেবিট করি,
যে রিসিভার তাকে আমরা কিন্তু ডেবিট করি, ঠিক আছে, যে রিসিভার তাকে আমরা ডেবিট করি প্রথম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে আমার ব্যাংক থেকে টাকা যাচ্ছে, ব্যাংকে ক্রেডিট করব, ব্যাংক গিভার সেটা আমরা জানি। আমরা এন্ট্রিটি এইভাবে করব যে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট কত, 3000 টু ব্যাংক অ্যাকাউন্ট। কে টাকাটা দিচ্ছে, ব্যাংক দিচ্ছে। তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট কেন ডেবিট হচ্ছে, আমি এখানে ব্যক্তিগত কারণ দেখতে পেয়েছি, সেই জন্য ড্রয়িং অ্যাকাউন্টকে দিচ্ছি। আমি এখানে ড্রয়িং অ্যাকাউন্টের কথা বললাম। ড্রয়িং অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা জানি রিসিভার সবসময় ডেবিট হয় আর গিভার ক্রেডিট হয়, ঠিক আছে, রিসিভার ডেবিট হয় আর গিভার ক্রেডিট হয়। তো এক্ষেত্রে মালিক রিসিভার, এই যে ড্রয়িং, যে মালিকের কথা না বলে আমরা এখানে ড্রয়িং বলছি, মালিক এখানে রিসিভার, সেজন্য আমরা ড্রয়িং অ্যাকাউন্টকে ডেবিট করি। এবং আমরা ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক থেকে যেহেতু টাকা দিচ্ছে, ব্যবসা থেকে টাকা তোলেনি, ব্যাংক থেকে টাকা তুলছে, সুতরাং ব্যাংক অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি। তাহলে এই আশা করা যায় এই লেনদেনটি সম্বন্ধে আপনাদের জ্ঞান যথেষ্ট হয়েছে। এবারে এই ধরনের কোনো লেনদেন পেলে এই ধরনের আপনাদের এন্ট্রি করতে হবে। এরপরে শেষ আমরা এন্ট্রিতে যাব। শেষ এন্ট্রিতে বলা আছে একটি খরচ। খরচ কি না, ওয়েজেস। ওয়েজেস অ্যাকাউন্ট মানে মজুরি, লেবারদের যে মজুরি দেওয়া হয় তাকে আমরা ওয়েজেস বলি। আর স্টাফের যে পেমেন্ট করা হয়, মাসিক পেমেন্ট যেটা হয়, সেটাকে আমরা স্যালারি বলি। তাহলে এক্ষেত্রে ওয়েজেস পেমেন্ট করা হলো। ওয়েজেস কথাটি কিন্তু একটু কমার্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা, কারণ এই ওয়েজেস কিন্তু ভবিষ্যতে দেখবেন আমরা ওয়েজেস নিয়ে কিছু জিনিস আমরা শিখবো ট্যালিতে কাজ করার সময়। তো এখানে জাস্ট বলা আছে পেড ওয়েজেস, এখানে বলা হচ্ছে পেড ওয়েজেস, ওয়েজেস রুপিস 3200। তার মানে মজুরি প্রদান করা হলো 3200 টাকা। মজুরি বা ওয়েজেস হচ্ছে, আমরা জানি এই দুটি হচ্ছে নমিনাল, এই নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে এবং এটি এক ধরনের এক্সপেন্স। আমি মজুরি, ব্যবসা থেকে মজুরি দিচ্ছি, এটা এক ধরনের এক্সপেন্স। তো আমরা জানি নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স বা লস যদি থাকে তাহলে আমরা সেটাকে ডেবিট করি। ক্যাশে দিচ্ছে, দেখুন এখানে কোনো ব্যাংকের উল্লেখ নেই, বাই চেক বলা থাকলে আমরা ব্যাংক করতাম, এখানে কোনো টাকা পয়সা উল্লেখ নেই, সুতরাং এটি আমরা ধরে নেব ক্যাশে প্রদান করা হচ্ছে। অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলছে এবং গোজ আউট, টাকাটা বেরিয়ে যাচ্ছে, তাই ক্রেডিট হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। তাহলে আমরা লিখতে পারি ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 3200। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমরা যে জার্নালগুলো করলাম। যদি না বুঝতে পারেন কমেন্টে জানান, যদি কোথাও আপনাদের সমস্যা থাকে, যে জায়গাটা আপনারা বুঝতে পারছেন না কেন হলো, তাহলে কমেন্টের মধ্যে জানান, আমরা সে ব্যাপার নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব। কারণ জার্নাল আপনাদের শিখতেই হবে ভালো করে। যদি জার্নাল না শেখেন তাহলে কিন্তু ট্যালিতে আপনাদের সমস্যা হতে পারে বা হবেও। তো আজকে এই পর্যন্ত থাক বন্ধুরা। আপনারা এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। বিভিন্ন বন্ধুদের শিখতে আপনারা সাহায্য করুন, যারা শিখতে চায় ট্যালি একদম প্রথম থেকে শেষ অবধি, তাদেরকে সাহায্য করে দিন এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে। তাহলে আজ পর্যন্ত বন্ধুরা, আপনারা ডেসক্রিপশনের মধ্যে দেখবেন যে কিছু কাজ দেওয়া থাকবে, সেই কাজগুলি আপনারা অবশ্যই
সেই ট্রানজ্যাকশানসগুলিকে অবশ্যই জার্নালে লিপিবদ্ধ করবেন। যদি কোনো সমস্যায় পড়েন আমার সাথে কমেন্টে যোগাযোগ করুন এবং সেই কমেন্টের মাধ্যমে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা।